দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে পুরো সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম। এরপর সংরক্ষণের সুবিধাপ্রাপ্ত 21 জেলায় পৃথক কেন্দ্র থেকে দেয়া হবে এই টিকা। বুধবার অনলাইন ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ থেকে শুরু হবে এই টিকা কার্যক্রম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 12 থেকে 17 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলকভাবে স্বল্প সংখ্যক শিশুদের দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। বুধবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজে আমরা এই টিকার কাজটা একটা টেস্ট রান শুরু করব। মহাপরিচালক জানান পরীক্ষামূলকভাবে প্রায় 100 জনকে টিকা প্রয়োগ করার পর 10 থেকে 14 দিন পর্যবেক্ষণে থাকবেন শিশুরা। সফল হলে পরবর্তীতে 30 লাখ শিশু পাবে ফাইজারের ভ্যাকসিন। 10 থেকে 14 দিন পর্যবেক্ষণ করব শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। তার পরবর্তীতে ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রমটা শুরু করব। দ্বিতীয় ধাপে দেশে 21টি জেলার পৃথক কেন্দ্রে ভ্যাকসিন পাবে 12 থেকে 17 বছর বয়সী শিশুরা। নিবন্ধন প্রক্রিয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। মামা মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 17 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 518 জন। আর 24 ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে 2.34%। সরকারি হিসেবে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 27,730 জনের এবং শনাক্ত হয়েছে 15,64,019 জনের। এদিন সুস্থ হয়েছেন 505 জন এবং এখনো পর্যন্ত সুস্থ 15,25,673 জন। স্বাস্থ্য অধিদপ্তরে জানায় একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে 21,986টি, আর এখনো পর্যন্ত 15.61% শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থ হয়েছেন 97.54% এবং মারা গেছেন 1.77%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আসবেই। এই জন্য নিয়মিত নদী ড্রেজিং এবং বন্যার সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি। বুধবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজন করে এই আলোচনা সভার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে, যেন বন্যার সময় পানি ধারণ ক্ষমতা বাড়ে বা বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পারি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল ক্ষমতায় থাকুক আর না থাকুক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ায়। এ সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, 70 সালের নির্বাচনের আগে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গবন্ধু নির্বাচনের কাজ ফেলে উপকূলীয় অঞ্চলে ছুটে গিয়েছিলেন মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাতে। 1991 সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা স্বচক্ষে দেখেছি। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। দুর্ভাগ্যের বিষয়, তখনকার বিএনপি সরকারের কাছ থেকে কোনো সাড়াই
পাওয়া যায়নি এবং তারা জানেই না যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির বিস্তারের ফলে এখন দুর্যোগের আগাম বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে এখন দুর্যোগে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। সম্মাননা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জামিনপ্রাপ্ত হলেও সরকার খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, একাধিক জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দেশে এই মুহূর্তে সম্ভব নয়, ফলে চিকিৎসকরাই তাকে বিদেশে নেয়ার কথা বারবার বলছেন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসনের শরীরের তাপমাত্রা কিছুটা বাড়তি ছিল, যে কারণে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। তার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত দেয়। সকালে ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়ার রোগের সুচিকিৎসা করার মতো সুবিধা বাংলাদেশের কোনো হাসপাতালে নেই। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টের তারা ব্যবস্থা নিতে চান। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলো চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। আপনার যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেন্টারগুলো আছে, অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। তাদের নেত্রীকে যে মামলা দেয়া হয়েছে, একই ধরনের মামলায় অভিযুক্ত অন্য রাজনীতিকরা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না। আলোচনা সভায় এই দাবিটিও তোলেন বিএনপি মহাসচিব। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে, আমি জানি, তাহলে তাকে দিচ্ছেন না কেন? করোনা পরবর্তী ধকলের জেরে নানা শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়াকে গেল এপ্রিলের 27 তারিখে ভর্তি করা হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। জটিলতা বাড়ায় সেবার সিসিইউতে নিতে হয় তাকে। প্রায় 2 মাস সিসিইউতেই চিকিৎসা নেন। বাড়ি ফেরেন 19 জুন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির নীতি রাষ্ট্রঘাতী নীতি। জনগণের রায় যাই হোক, তা শেখ হাসিনা মেনে নেওয়ার সাহস আছে, কিন্তু তারা কেন ঘোমটা পরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসেন? বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 369 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ দেখতে এসে সমসাময়িক বিষয় নিয়ে কাদের বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনা আছে। করোনাকালে যখন মানুষের আয় কমেছে, তখন বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রায় সব পণ্যের দাম। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আন্তর্জাতিক বাজারে সামান্যই প্রভাব থাকলেও এই জন্য বড় দায় সুবিধাভোগী ব্যবসায়ীদের কারসাজি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অসাধু ও অতি মুনাফাকারী ব্যবসায়ীদের ধরতে জোর দেওয়া হচ্ছে বাজার তদারকির। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবাই যেন আতঙ্কে নিত্যপণ্যের বাজার নিয়ে। চাল, তেল কিংবা ডাল ছাড়াও এ তালিকায় নতুন যুক্ত হয়েছে পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, মুরগি, ডিম সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে, 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম ছিল তা এই সময়ে এসে বেড়েছে অন্তত 31.5%। এছাড়া খোলা আটার দাম বেড়েছে 20%, ময়দা 33%।
1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির দর বেড়েছে 19%, মোটা দানার মসুর ডাল 30% ও গুঁড়া দুধের দাম 13% বেড়েছে। বিপরীতে সরকার হিসেবে করোনাকালে মানুষের আয় কমেছে প্রায় 20%। এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে তাহলে সবারই তো অবশ্যই অসুবিধা হয়। সয়াবিন তেলের রেটটা একটু বেশিই বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে, তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়েনি। বাজারে গেল সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কোনো উপলক্ষ ছাড়াই ব্রয়লার মুরগির কেজি 180 টাকা ছুঁয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, বাজার কারসাজি ঠেকাতে সরকারের জোর তৎপরতা প্রয়োজন। তদারকি করলেও বাজারে জিনিসের দামটা একটা পর্যায়ে আসবে বলে আমরা মনে করি, এবং সরকার কিছু কিছু ভর্তুকি দিতে হবে, এবং কিছু কিছু আইটেমের উপরে তাদের শুল্ক যাতে রেয়াত দেওয়া হয়, শুল্ক যাতে প্রত্যাহার করা হয়, এইটাও সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার পেছনে করোনাকালে সরবরাহ বাধাগ্রস্ত হওয়া, উৎপাদন কম, জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি সহ ব্যবসায়ীদের মজুত প্রবণতাও বড় কারণ। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চিনি ও তেল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বলছে, জোর দেয়া হচ্ছে বাজার তদারকিতেও। প্রতি মুনাফার জন্য অনেকেই এই দামটা বৃদ্ধি করে দেয়। সমস্যা হচ্ছে, এবং সেগুলো বিশ্লেষণ করেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এবং সেক্ষেত্রে নিত্যপণ্যের যে দাম সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি আশা করছি। ভোক্তাদের অভিযোগ, বাজারে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সরকারের দিক থেকে অসহায় মানুষদের জন্য কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কেবল রাসায়নিকই নয়, বর্জ্য থেকে মিলছে সোনা, রূপা, কপার সহ মূল্যবান সব ধাতব। বর্জ্য পরিশোধন করে টন প্রতি আয় করা সম্ভব অন্তত 25 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য পরিশোধনে দূষণ যেমন কমবে, অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনা। আর এই দায়িত্বটা সিটি কর্পোরেশন আর সেবামূলক প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে বলে মনে করে পরিবেশ অধিদপ্তর। বিষাক্ত চারপাশ ধারাবাহিকের আজ শেষ পর্ব। মেহেদী হাসানের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধান। ইলেকট্রনিক বা বর্জ্য মানব স্বাস্থ্যের জন্য যেমন বিপজ্জনক আর উদ্বেগের, বিপরীতে এই বর্জ্যেই মিশে আছে মূল্যবান সম্পদও। বাংলাদেশে প্রায় সব বর্জ্যই যখন পরিবেশে মিশছে, তখন হুমকির মুখে পড়ছে স্বাস্থ্য আর মূল্যবান সম্পদ। গবেষণা বলছে, প্রতি টন বর্জ্যে স্বর্ণ মেলে 600 গ্রাম, রূপা 7.5 কেজি, 136 কেজি কপার আর 24 কেজি টিন, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। দেশে বর্তমানে তৈরি 5 লাখ টনের বেশি বর্জ্য থেকে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব যোগ হলে আরও সমৃদ্ধ করবে অর্থনীতিকে। তাতে যেটা দেখিয়েছে যে 600 গ্রাম গোল্ড রিকভার করেছেন ওনারা, সিলভার 7.5 কেজি, কপার হচ্ছে 136 কেজি এবং টিন 24 কেজি। আমরা কেসিংগুলা বা খোলসগুলা রেখে দিচ্ছি, দামি অংশগুলো বিদেশে এক্সপোর্ট করে দিচ্ছি, সেটা হয়তো আমরা চালু করতে পারতাম। এমন সম্ভাবনার বিপরীতে বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে, আর রিসাইক্লিং প্রতিষ্ঠান হাতে গোনা। এদের কেউ পুনর্ব্যবহার করলেও কেউ আবার বর্জ্য রপ্তানিও করছে বিদেশে। পুরাতন যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, এগুলো কিন্তু দেশে আনার রাস্তা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। কাজে বিধিমালা যারা ফলো করবেন, বিধিমালা ফলো করার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে ওয়েস্টের যে ম্যানেজমেন্ট সেটা আরো ভালো হবে। বিশ্বে উৎপাদিত 50 মিলিয়ন টন বর্জ্যের 1/3 উৎপাদন করে যুক্তরাষ্ট্র ও চীন। এসব বর্জ্যের পুনর্ব্যবহারযোগ্য ধাতবের মূল্য $5,200 কোটি। ইলেকট্রনিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে দরকার ব্যবস্থাপনা, আর এই ব্যবস্থাপনার সুষ্ঠু বাস্তবায়নে এখনই এগিয়ে আসতে হবে সিটি কর্পোরেশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে। তাহলেই বাঁচবে সম্পদ ও স্বাস্থ্য দুটোই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় কোরআন অবমাননা সংক্রান্ত খবর সরকারের দৃষ্টিগোচর হয়েছে ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এই বিষয়ে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান তিনি। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কুমিল্লা যেটা সংগঠিত হয়েছে, এটা সাম্প্রদায়িক অপশক্তিরই এটা কাজ।
এই ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। কুমিল্লার পূজা মণ্ডপে গুজব রুটিয়ে কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শন করে এই কথা বলেন তিনি। এর আগে একই পূজা মণ্ডপ পরিদর্শনে এসে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, এবারের পূজা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর হয়ে উঠেছে। এই সময় নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান অতিথিরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। বুধবার রাতে মহা অষ্টমীর দিনে রাজধানীর বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। এটা এমন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে যেখানে সমস্ত ধর্মের মানুষ এই পূজাটা উপভোগ করে, এই আনন্দটা উপভোগ করে। কুমিল্লায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশেই একটি কুচক্রী মহল গুজব রটিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, এই সুনাম নষ্ট করার একটি অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। সকল ধর্ম মিলে এই দেশটাকে সোনার বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শকে আমরা বাস্তবায়ন করব, সেটি আমি অনুরোধ করব। আজকের এই শারদীয় পূজার সকলকে অনুরোধ করব, 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করব আমরা পরিষ্কার। শারদীয় পূজায় এই হবে আমাদের অঙ্গীকার। সার্বজনীন উৎসবে সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার যে মনোবল টিকে আছে বাংলাদেশে, তা কেউ বিনষ্ট করতে পারবে না বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে রাজধানীর স্বামীবাগের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পরিদর্শন করে এই কথা বলেন তিনি। এর আগে সন্ধ্যায় 121 বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দিরটিতে সস্ত্রীক উপস্থিত হন তিনি। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে ব্যাধি ও সাম্প্রদায়িকতাহীন একটি জনপদের প্রার্থনা করা হয় ব্রহ্মনাথ আশ্রমে। প্রতিমা দর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিক্রম দোরাইস্বামী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সাম্প্রদায়িক রাষ্ট্রের পথে যে অবিচল পথ চলা, তা আগামীতে অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার। ভারত ও বাংলাদেশ উন্নয়নের পথে একসঙ্গে চলার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের অবশ্যই ঘৃণা সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের জনগণের কল্যাণের পথে চলতে হবে। শারদীয় দুর্গা উৎসব আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার সুযোগ এনে দিয়ে, যা আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন। আমি আপনাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। এবারে শারদীয় দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবে আজ মহানবমী। বুধবার দর্পণে দেবীকে স্নান, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্যে দিয়ে উদযাপন হয় মহা অষ্টমী। দেবীর আরাধনা ঢাকেশ্বরী মন্দিরে ঢল নামে ভক্তদের। অষ্টম ও নবম তিথির সন্ধিক্ষণে শুরু হয় সন্ধি পূজা। দেবীকে পুজো করা হবে চমুণ্ডা রূপেও। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। দেবী দুর্গার মহা অষ্টমী কল্পারম্ভ, তাই বিহিত ও কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয় অষ্টমী তিথির আয়োজন। বৃষ্টি, ঝর্ণা, সমুদ্রের পানি, ঘি, মধু ইত্যাদি দিয়ে দর্পণে দেবীকে স্নান করান প্রধান পুরোহিত। এরপর প্রতিমাকে ষোড়শ উপাচারে পূজা করা হয়। নানা উপাচারে দেবীকে বস্ত্রদান করেন ভক্তরা। এরপর ঢাকের বাদ্য আর শঙ্খ উলুধ্বনি। শুরু হয়
হয় আরতি। মন্ত্রপাঠের সাথে ভক্তদের মাঝে পুরোহিত বিতরণ করেন অঞ্জলি। এই অষ্টমী পূজা দিলে ভক্তেরা অষ্টমঙ্গল লাভ করেন, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন মঙ্গল লাভ করেন, আমি এই প্রার্থনা করি মায়ের কাছে। করোনার কারণে এবারও অনুষ্ঠিত হয়নি কুমারী পূজা, তবুও কমতি ছিল না আরাধনার। দেবী দুর্গা দর্শনে ঢাকেশ্বরী মন্দিরে ঢল নামে ভক্তদের। অঞ্জলির পর প্রসাদ গ্রহণ করিনি, ওটার জন্য ওয়েট করছি। উপবাস রেখেছি, উপবাসটা ভাঙবো। সাত্বিকভাবে মাকে যে পূজা করতে পারছি, এটাই আমাদের সবচাইতে বড় আনন্দ। আমরা মায়ের কাছে আরাধনা করছি যেন আমরা সেই আগের দিনে অর্থাৎ সেই করোনা মুক্ত দিনে যেন ফিরে যেতে পারি। রমনা কালী মন্দির, তারপরে হচ্ছে আপনার ফার্ম গেটে, ওখানে যাব। পূজা দেখতে আসছি, পূজা দেখে যদি সময় পাই তাহলে আরো ঠাকুর দেখতে যাব। অষ্টম ও নবম তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। চামুণ্ডা রূপেও পূজিত হবেন দেবী। এবারে দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরবেন দোলায়। যাত্রাপথের দুটো বাহুনই অমঙ্গলের বার্তা দিলেও প্রশান্তির ছত্রছায়ায় সন্তানদের রেখে যাবেন দেবী দুর্গা, এমনটাই প্রার্থনা ভক্তদের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। সাধারণ মানুষের মতো তারকাদেরও পূজা নিয়ে থাকে আলাদা প্রস্তুতি। তারকারা কে, কিভাবে, কোথায় পূজা উদযাপন করবেন তা নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। উপবিশ্বাস, বিদ্যা সিনহা মিম, বাপ্পি কিংবা ওপারের কৌশনী এবারের পুজোয় কি করছেন, সে গল্পগুলোই জানবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। করোনার কারণে ঘরবন্দি কেটেছে গেল বছরের পূজার দিনগুলো। চাইলেও মনের মতো করে পুজোর আনন্দে মাততে পারেননি অনেক তারকা। তবে এবার প্রেক্ষাপট বদলেছে, তাই তো ছোটবেলার শৈশব কৈশোরের নানা স্মৃতি মিশে থাকা গ্রামে পুজো কাটানোর সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের। একটা মজা ছিল, লাইক আমাদের পার্সোনাল একটা নৌকা থাকতো, বড় নৌকাগুলো, ওখানে আমাদের পরিবারের সবাই থাকতো, অ্যান্ড হচ্ছে সাথে সাথে 7টা চক্কর দেওয়ার পর দেন বিসর্জন হতো। তো এইটা আমি অনেক এনজয় করতাম। গেল বছর পুজোতে মাকে হারিয়ে অনেকটাই দিশেহারা ছিলেন ঢালিউড কুইন উপবিশ্বাস। তবে এবার ঠিকই দুর্গাপুজোয় মেতেছেন উপবিশ্বাস। ছেলেকে নিয়ে যাবেন গ্রামের বাড়ি বগুড়ায়। গতবার তো মা গত হয়েছিলেন বিধায় আমাদের কোনো কিছুই করা হয়নি, তো এইবার আসলে পূজা নিয়ে পরিকল্পনা বলতে গেলে একটু দেশের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে। শৈশবে বাপ্পির কাছে পুজো মানেই ছিল নাচ। তারকা হওয়ার পর নাচ করা না হলেও ঠিকই শুটিংয়ের ফাঁকে ঘুরে বেড়ান মণ্ডপে মণ্ডপে। 4 দিন আমি শুধু ভবঘুরের দিকে ঘুরতে থাকি। যদি আমার শুটিং না থাকে, আর যদি শুটিং থাকে, যেই লোকেশনে শুটিং থাকবে সেই লোকেশনে আমি অঞ্জলি নিব, সেই লোকেশনে আমি রাতটা কাটাবো খুব মজা করে। পুজো মানেই টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির কাছে ভারতীয় পোশাকে নিজেকে রাঙানো, হোক তা শাড়ি, সালোয়ার কিংবা লেহেঙ্গা। জানালেন পুজো উপলক্ষে হবু বর বনিকে কি দিয়েছেন আর কি পেয়েছেন। শুটিংয়ের মাঝখানে একদিন বেরিয়ে জাস্ট 2 ঘন্টার জন্য শপিং করে ওকে একটা খুব সুন্দর ইন্ডিয়ান পুরো ওয়্যার দিয়েছি। আর বাকি কিছু কেনার সময় পাইনি, কারণ তারপরের দিনই আমার ফ্লাইট ছিল ঢাকার। আর ও আমাকে 2টো খুব সুন্দর সালোয়ার গিফট করেছে এখনো অবধি। সবারই প্রত্যাশা এবারের পুজো সবার জন্য হোক আনন্দের, উৎসবের, উপভোগের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের আদেশের দিন পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। কমিটির জন্য প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে পর্যালোচনা করে আগামী সপ্তাহে আদেশ দিবেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান, তবে আদেশের দিন তারিখ এখনো জানানো হয়নি। এর আগে সকালে ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য হাইকোর্টে যে কমিটি গঠনের কথা বলেছেন, এজন্য 2 সচিব সহ 3 জনের নাম পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন হাইকোর্ট। বিসিএস পরীক্ষা না দিয়েই হয়ে গেছেন পুলিশ সুপার। প্রতারণার ফাঁদে ফেলেছেন অনেককে। এমনই এক প্রতারক বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। পুলিশের কাছে ধরা পড়লেন প্রতারক জিল্লুর রহমান জেলিন। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে।
পুলিশের পোশাক পরা এই ব্যক্তির নাম জিল্লুর রহমান জেলিন। থাকেন রাজধানীর মোহাম্মদপুরে, বাড়ি ঝিনাইদহে। পুলিশের পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে। গ্রামের বাড়ি এবং ঢাকায় ঘুরে বেড়াতেন পুলিশের পোশাক পরে। চলছিল তার একের পর এক প্রতারণা। সোমবার এক ভুক্তভোগী এই প্রতারকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার সূত্র ধরেই এই ভুয়া এডিশনাল এসপির প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। প্রতারণার মাধ্যমে কিভাবে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতেন লাখ টাকা, বলছিলেন এক ভুক্তভোগী। 10,65,000 টাকা আমি তাকে দেই সর্বমোট। তো টাকা দেওয়ার পরে সে আজ দেবো কাল দেবো, পরে এক পর্যায়ে উনি আমাকে এসপি হিসেবে ধমকি দিল, মামলা খাবো, অস্ত্র মামলা খাবো। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে প্রতারক জিল্লুর রহমান জেলিনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ডিসি সাইবার টিমের নেতৃত্বে তারা যখন দেখলো যে মোহাম্মদপুর একটি বাসায় প্রায় সে এই পুলিশের ড্রেস পরে, পুলিশের র্যাঙ্ক ড্রেস পরে, পুলিশের পরে, জামা পরে, ক্যাপ পরে সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করছে, সেই খবরের প্রেক্ষিতে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি এবং সেটা তার সত্যতা স্বীকার করেছে। পুলিশ বলছে তিনি দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে এসেছেন। সে আজকে যে ভুয়া পুলিশ, সে এই কথা বলে মানুষের কাছে চাকরি দেওয়া এবং আরো কি কি অপরাধ সংগঠিত করেছে, অন্যান্য অপরাধ কি করেছে, এগুলো আমরা তদন্ত করে বের করব। পুলিশের পোশাক পরে প্রতারণার তথ্য জানতে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। অনুমোদনহীন 3টি ওভারসিজ এজেন্সির মাধ্যমে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা টুটুল ও তৈয়ব সহ 8 জনকে গ্রেপ্তার করছে র্যাব। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিল 5 থেকে 6 বছর যাবত। র্যাব জানায়, শুধু বিদেশেই মানব পাচার নয়, এই চক্র চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে চালু করা হয়েছে মিনিস্টার গ্রুপের নতুন শোরুম। বুধবার শোরুম উদ্বোধন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। আর উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মোহাম্মদ রফিকুল ইসলাম ও সেলস অ্যান্ড মার্কেটিং জিএম রিয়াজ মাহমুদ সহ কোম্পানির কর্মকর্তারা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। লায়ন্স ক্লাব অফ লয়ার্সের সহযোগিতায় মৈত্রী সমাজ কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় মৈত্রী নৈশ উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের হরলিক্স, ট্যাং, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী সমাজ কল্যাণ সংঘের সভাপতি শেখ ফজলুর রহমান বকুল। মহাসচিব মাকসুদ আহমেদ চৌধুরী শেখ ফজলুর রহমান জানান, 38 বছর ধরে মৈত্রী নৈশ উচ্চ বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত কর্মজীবী শিশুদের শিক্ষা দিচ্ছে। এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রীরা এখন ভালো মানের চাকরি ও ব্যবসা করে সচ্ছল জীবনযাপন করছে। এবারে নিউজ 24 প্রবাসের খবর। বাংলাদেশের সাথে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে পালিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব। করোনার সংকটকে পেছনে ফেলে জার্মানি থেকে পূজা উৎসব নিয়ে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো জার্মানির রাজধানী বার্লিন সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। কোলন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট ছাড়াও বার্লিনেই অনুষ্ঠিত হচ্ছে 3টি করে পূজা। দুই বাংলার বার্লিন সনাতনী পূজা ও সাংস্কৃতিক সংগঠন বার্লিন হিন্দু সোসাইটি ও ইগনাইট আয়োজিত দুর্গাপূজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই সর্বস্তরে দেবী মা দুর্গার ভক্ত ও পূজারীরা অংশ নেন মহা আনন্দে। করোনা
সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে খুশি ভক্তরা। মহাষষ্ঠী থেকেই ধর্মীয় নানা আচার আচরণের মধ্যে আছে শান্তি জল গ্রহণ, সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জার্মানি ফ্রাঙ্কফুর্টে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশন। সুদূর ইউরোপের সুন্দর জার্মান থেকে জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমাদের এই নবগঠিত জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক। বিশ্ব মানব কল্যাণের জন্য দেবীর প্রার্থনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পুরো পূজা মণ্ডপ জুড়েই ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফ্রান্স দর্পণ পত্রিকার উদ্যোগে আয়োজিত কমিউনিটি সংলাপে বক্তারা বলেছেন, কমিউনিটির দ্বিধা বিভক্তির মূল কারণ পদ পদবীর লোভ। প্যারিসের ক্যাথশিম এলাকায় অফিওরা হলে ফ্রান্স দর্পণ পত্রিকার আয়োজনে আস্থাহীনতায় সামাজিক সংগঠন কমিউনিটিকে এগিয়ে নিতে করণীয় কি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকাশক শাহাদাত হোসেন সাইফুলের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জির সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন সম্মিলিত 21 উদযাপন পরিষদের সমন্বয়ক সুনামউদ্দিন খালিক। কাতার বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় সংসদের সভাপতি আলহাজ হাসান মাহবুদ। রাজধানী দোহায় কাতার যুবলীগের সাধারণ সম্পাদক এম নাসিরউদ্দিন চৌধুরী সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আরও অনেকে। এতে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়। চিন্তা করেন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আয়োজন করেছে, এখানে উপস্থিত আমাদের হাসান ভাই এবং যিনি আসি বিদায় নেতৃবৃন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটি। এইটা আজকে থেকে 3 বছর এটা সচিবের দিকে সচিব সদস্যকে কাতার বাংলা প্রেস ক্লাব। এবার নিউজ 24 স্পোর্টস। টি-20 বিশ্বকাপের আগে আজ দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আয়ারল্যান্ড অবশ্য তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার সাথে সহজ জয় পেয়েছে। এর আগের দেখায় পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ দলের জয়ের পাল্লা বেশ ভারী, তবে আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলার দল নয়। যে কোনো মুহূর্তে যে কোনো দলকে ঘায়াল করতে পারে আইরিশরা। তবে বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে যে কোন দল হারানোর ক্ষমতা রাখে দলটি, বাংলাদেশ দল হিসেবে গুরুত্বের সাথে দেখছে আয়ারল্যান্ডকে। যদিও ম্যাচটি নিছক প্রস্তুতি, তবুও নিজেদের ঝালাই করে নেওয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। দুবাই ম্যাচটি শুরু হবে রাত 8টায়। নাটকীয় দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে 7 বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে কলকাতা নাইট রাইডার্স। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করে 135 রান সংগ্রহ করে। জবাবে নাটকীয় শেষ ওভারে 3 উইকেট ও 1 বল হাতে রেখে জয় পায় কলকাতা। শেষ ওভারে পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে 7 বছর পর কলকাতাকে ফাইনালে তোলেন রাহুল ত্রিপাঠী। শেষ 4 ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল 13 রান। সহজ ম্যাচকে কলকাতা টেনে নিয়ে যায় রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে। মাত্র 7 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে সহজ জয় কঠিন করে ফেলে মর্গান বাহিনী। শেষ ওভারে অশ্বিনের করা পঞ্চম বল যে বিশাল ছক্কা হাঁকিয়ে আসরের ফাইনালে পা রাখে 2014 আসরের চ্যাম্পিয়নরা। এবারে ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন অধরাই থাকলো জামাল তপুদের। নেপালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে 1-1 সমতায় শেষ করে আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত হলো নেপালের। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশের মাস্ট উইন ম্যাচ, নেপালের দরকার ড্র, এমন সমীকরণ সামনে রেখে হাই ভোল্টেজ ম্যাচে 4 পরিবর্তন অস্কারের স্কোয়াডে। ফরমেশন 4-4-2। স্ট্রাইকিং এ সুমন রেজায় আস্থা কোচ অস্কারের। সেই আস্থার প্রতিদান ম্যাচের 8ম মিনিটেই দিয়েছেন এই তরুণ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজা
বা প্রান্তে প্রতিপক্ষের বক্সের বাইরে ফাউলের শিকার হন রাকিব। ফ্রি কিক পায় বাংলাদেশ। জামালের নেওয়া ফ্ল্যাট ফ্রি কিক থেকে হেডে দলকে 1-0 গোলের লিড এনে দেন সুমন রেজা। সুমন বক্সের ভেতর ঢুকে পড়েছেন, একা আছেন ইব্রাহিম। প্রথমার্ধে বাংলাদেশ বেশ কিছু কাউন্টার অ্যাটাকে গেলেও দুর্বল ফিনিশিং এ তা আর ধোপে টেকেনি। উল্টো দুই উইং দিয়ে নেপালের সাজানো আক্রমণ বারবার বাংলার রক্ষণে ধরিয়েছে কাঁপন। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। রিফ্লেক্টেড, যদিও বল পজিশন পেয়ে গেছে নেপাল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় নেপাল, কিন্তু বাংলার ওয়াল জিকোতে বাধা পড়ে সব আক্রমণ। 55 মিনিটে ভালো সুযোগ হারায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে 1-1-এ নেপালের গোলরক্ষক কিরণ কুমারকে বিট করতে ব্যর্থ সুমন রেজা। সাম্প্রতিক সময় বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ম্যাচের 78 মিনিটে বড় বিপত্তি বাংলাদেশের। রাকিবের ব্যাক পাস আয়ত্তে আনতে গিয়ে বক্সের বেশ বাইরে চলে আসেন জিকো। সেখানে প্রতিপক্ষের ফরওয়ার্ডের টাচে জিকোর হাতে বল লাগলে ফাউলের সাথে লাল কার্ড দেখেন বাংলার ওয়াল। 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। জিকো তার সাধ্যমতো সবটুকু করেছেন। ম্যাচের 88 মিনিটে বাংলাদেশের বক্সে বিতর্কিত পেনাল্টি দিয়ে বসেন রেফারি আখরুল কিসকুলাব। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন অঞ্জন বিস্তা। জাজমেন্টটা প্রপার ছিল, ওপর দিয়ে গেছে অঞ্জন বিস্তা। 1-1 সমতায় খেলা চলে অতিরিক্ত সময়ের আরো 6 মিনিট। শেষে ড্র হলে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ। অঞ্জন বিস্তা এবং রেফারিকে বাংলাদেশি। নতুন ইতিহাসটা আর লেখা হলো না জামাল তকুদের। রেফারির একটি সিদ্ধান্ত তছনছ করে দিল বাংলাদেশ দলের স্বপ্ন, সঙ্গে লাখো কোটি ফুটবল ভক্তের হৃদয়। আর এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করল নেপাল। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। শেষ করছে এখনকার সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।